দাদু দিদাদের আসরকে আমরা প্রথম সত্যজিৎ রায়ের অনবদ্য কীর্তি তারিণী খুড়োর গল্প উপহার দিতে চলেছি। এই আসরে আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের মহারাজা তারিণী খুড়ো। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় নীলকমল লালকমল শারদীয় সংখ্যায় 1393 বঙ্গাব্দে, অর্থাৎ 1986 সালে। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি এই তারিণী খুড়ো ওরফে তারিণী চরণ বাণুজ্যে। অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির খুব পছন্দের এই চরিত্রটি। গল্প বলাও যে একটা আর্ট, তা তারিণী খুড়োর গল্পগুলি শুনলে বেশ বোঝা যায়। গল্প বলার তাগিদে হেঁটে আসেন সেই বিলেটোলা থেকে টালিগঞ্জ। তাহলে শুনুন মহারাজা তারিণী খুড়ো। আজ আপনার কপালে ভুকুটি কেন খুড়ো? জিজ্ঞেস করলো ন্যাপলা। এটা অবশ্য আমিও লক্ষ্য করেছিলাম। খুড়ো তক্তপোষের উপরে বাবু হয়ে বসে ডান হাতটা পায়ের পাতায় রেখে অল্প অল্প দুলছেন। তার কপালে ভাঁজ। খুড়ো বললেন, এই বাদলার সন্ধ্যায় গরম চা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ ভুকুটি থাকতে বাধ্য। খুড়ো আসার সঙ্গে সঙ্গেই চা অর্ডার দেওয়া হয়েছে। বেশি দেরিও কিন্তু হয়নি। তাও আমি আরেকবার চাকরের নাম ধরে হাঁক দিলাম। আপনার গল্প ফাঁটা হয়ে গেছে? ন্যাপলা জিজ্ঞেস করলো। সত্যি ওর সাহসের অন্ত নেই। ওরে, গল্প আমি ফাঁদি না। দাঁত খিঁচিয়ে বললেন খুড়ো। আমার অভিজ্ঞতার স্টক অঢেল। সে ফুরোতে ফুরোতে তোদের গোমদারি গজিয়ে যাবে। চা এলো। খুড়ো একটা সশব্দ চুমুক দিয়ে বললেন, একদিনকার সুলতানের গল্প তোরা হয়তো শুনেছিস। সেটা ঘটেছিল হুমায়ুনের যুগে। সেরকম আমাকে 5 দিনের মহারাজা হতে হয়েছিল একটা নেটিভ এস্টেটে। সে গল্প তোদের বলেছি কি? আমরা সকলে একসঙ্গে না বলে উঠলাম। আপনাকে কি সিংহাসনে বসতে হয়েছিল? ন্যাপলা জিজ্ঞেস করলো। আগে না, 1964-এর ঘটনা। তখন রাজারা সিংহাসনে বসে না। ভারত অনেক দিন হলো স্বাধীন হয়ে গেছে। তবে রাজা গুলাব সিংহের তখনও খুব খাতির। রাজ্যের সব লোকেরা তাকে মহারাজ বলে সম্বোধন করে। যাকে গল্পটা বলি শোন। খুড়ো কাপে আরেকটা চুমুক দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন ব্যাঙ্গালোরে, মাদ্রাজে 2 বছর একটা হোটেলের ম্যানেজারি করে আবার ভবঘুরে। সেই সময় একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল। অদ্ভুত বিজ্ঞাপন। ঠিক এমনটি আর কখনো চোখে পড়েছে বলে মনে পড়ে না। বিজ্ঞাপনের মাথায় একজন লোকের ছবি, তার নিচে বড় হরফে লেখা 10,000 টাকা পুরস্কার। তারপর ছোট হরফে লিখছে যে ছবির চেহারার সঙ্গে আদল আছে এমন লোক যদি কেউ থাকে সে যেন নিম্নলিখিত ঠিকানায় অ্যাপ্লাই করে, তার নিজের ছবি সমেত। যাদের চেহারা মিলবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে। ঠিকানা হলো ভার্গব রাও দেওয়ান, মন্দর স্টেট, মাইসোর। মন্দর নামে যে একটা নেটিভ স্টেট আছে সেটা টক করে মনে পড়ে গেল। কিন্তু বিজ্ঞাপনে যার ছবি রয়েছে তিনি যে কে সেটা বুঝতে পারলাম না। নাইবা বুঝি, এটুকু বুঝি যে এই চেহারার সঙ্গে আমার নিজের চেহারার বিলক্ষণ মিল। আমি যদি আমার গোঁপটাকে একটু সরু করে ছাঁটি তাহলে 2 চেহারার তফাৎ করা মুশকিল হবে। গোঁপ ছেটে ভিক্টোরিয়া ফটো স্টোরসে গিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলিয়ে অ্যাপ্লাই করে দিল। 10,000 টাকার লোভ সামলানো কি সহজ কথা? 7 দিনের মধ্যে উত্তর এসেছিল। ইন্টারভিউর জন্য ডাক পড়েছে। যাতায়াতের খরচ বিজ্ঞাপনদাতারাই দেবেন। বোর্ড অ্যান্ড লজিং তাদের দায়িত্ব। আমি যেন অবিলম্বে মন্দর রওনা দিই। এও বলা ছিল চিঠিতে যে আমি যেন সঙ্গে দিন 10 মতো জামা কাপড় নিয়ে নিই। পরের দিনই একটা টেলিগ্রাম ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিল। হুবলি ছাড়িয়ে 2 স্টেশন পরেই মন্দর। আমার জন্য স্টেশনের লোক থাকার কথা।
অনেকখানি রাস্তা ভাবতে ভাবতে গেলুম এই বিজ্ঞাপনে কি মানে হতে পারে। যে ভদ্রলোকের ছবিটা দেওয়া হয়েছিল বিজ্ঞাপনে তিনি যে সম্ভ্রান্ত বংশের লোক তাতে সন্দেহ নেই, কিন্তু তার জোড়া কেন দরকার হবে তা আমার মাথায় ঠিক ঢুকলো না। মন্দর স্টেশনের সুটকেস নিয়ে নেমে এদিক ওদিক দেখছি, এমন সময় এক বছর 60-এর ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। ইউ আর মিস্টার ব্যানার্জি? আমার দিকে ডান হাত বাড়িয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। তিনি যে রীতিমতো অবাক হয়েছেন সেটা আর বলে দিতে হয় না। আমি বললাম, হ্যাঁ আমি মিস্টার ব্যানার্জি। আমার নাম ভার্গব রাও, আমি মন্দরের দেওয়ান। আমাদের বিশেষ সৌভাগ্য যে আপনার মতো একজন ক্যান্ডিডেট পেয়েছি। কিসের ক্যান্ডিডেট? আগে গাড়িতে উঠুন, পথে যেতে যেতে সব কথা হবে। আমাদের এখন রাজবাড়ি যেতে হবে, এখান থেকে তা 7 কিলোমিটার। পথে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারবো বলে বিশ্বাস করি। একটা পুরনো মডেলের সুপ্রশস্ত আর্মস্ট্রং সিডনি গাড়িতে গিয়ে উঠল। দেওয়ান সাহেব পিছনে আমার পাশেই বসলেন। জানলা দিয়ে দেখছি দূরে পাহাড়ের লাইন, ভারী মনোরম দৃশ্য। গাড়ি রওনা হবার পর দেওয়ান রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন। মিস্টার ব্যানার্জি, আমাদের এখানে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটায় একটা জটিল পরিস্থিতি দেখা দিয়েছে। আমাদের মহারাজা গুলাব সিংয়ের হঠাৎ মস্তিষ্কের বিকার দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে, মাইসোর থেকে বড় ডাক্তার এসেছেন, কিন্তু খুব শিগগির আরোগ্যের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। অথচ আর 3 দিনের মধ্যে মহারাজার কাছে এক অতি সম্মানিত গেস্ট আসছেন আমেরিকা থেকে, ক্রোড়পতি মিস্টার অস্কার হোরেনস্টাইন। উনি প্রাচীন শিল্পদ্রব্য সংগ্রহ করেন এবং তার পিছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। আমাদের রাজারও সংগ্রহে অনেক পুরনো জিনিস আছে। তার ইচ্ছে ছিল হোরেনস্টাইনকে কিছু জিনিস বিক্রি করা। তার একটা কারণ অবশ্য এই যে আমাদের তহবিলে অর্থাভাব দেখা দিয়েছে বেশ কিছুদিন থেকেই। আমাদের কম্পাউন্ডে ছোট বড় মাঝারি প্রায় গোটা 6 প্রাসাদ রয়েছে। রাজা তাদের মধ্যে একটিকে হোটেলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্দরে দেখবার জিনিসের অভাব নেই। লেক আছে, পাহাড় আছে, জঙ্গলে বাঘ, হাতি, হরিণ আছে। তাছাড়া এখানকার আবহাওয়া খুবই স্বাস্থ্যকর। ঠিকমতো বিজ্ঞাপন দিলে হোটেলের ব্যবসা মার খাবে বলে মনে হয় না। কিন্তু তার আগে কিছু নগদ টাকা পাবার সম্ভাবনা ছিল এই হোরেনস্টাইনের কাছে। সেই জন্য তাকে আমরা আসতে বারণ করিনি বা রাজার অসুখের কথা বলিনি। বুঝতেই পারছেন? বুঝতে আমি পেরেই ছিলাম। বললাম, তার মানে খবরের কাগজের ছবিটা ছিল রাজার ছবি, আর আমাকে কিছুদিনের জন্য রাজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। শুধু যে কদিন হোরেনস্টাইন থাকবেন সেই কদিন। আচ্ছা, হোরেনস্টাইনের সঙ্গে রাজার আলাপ হয় কোথায়? আমেরিকায়, মিনিয়াপলিস শহরে। সেখানে রাজা বেড়াতে গিয়েছিলেন মার্চ মাসে। রাজার একমাত্র ছেলে মহিপাল সেখানে ডাক্তারি করে। মিনিয়াপলিসে থাকতে একটা পার্টিতে রাজার সঙ্গে হোরেনস্টাইনের আলাপ হয়। সেইখানেই রাজা তাকে আমন্ত্রণ জানান। হোরেনস্টাইনের শিকারের শখও আছে, কাজেই একদিন শিকারের বন্দোবস্তও করতে হবে। আচ্ছা, আপনি গুলি চালাতে পারেন? আমি বললাম, বিলক্ষণ, যদিও শিকার করিনি প্রায় 10-12 বছর। এ শিকার হাতির পিঠ থেকে, কাজেই অপেক্ষাকৃত নিরাপদ। আপনি যে রাজার সংগ্রহের কথা বলছিলেন, এগুলো কি ধরনের জিনিস? বেশিরভাগই অস্ত্রশস্ত্র, ছোরা, ঢাল, তলোয়ার, পিস্তল, এসব প্রচুর আছে।
এবং দেখলেই বুঝতে পারবেন সেগুলো কত মূল্যবান। এছাড়া প্রসাধনের জিনিসপত্র, আতরদান, আলবোলা, ছবি, ফুলদানি এসবও আছে। আমার মনে হয় না আপনাকে বেশি পীড়াপিড়ি করতে হবে। সাহেবের কথা যা শুনলাম তাতে তিনি নিজেই কিনতে আগ্রহী হবেন। ইনি আসবেন বলে রাজা একটা দামের তালিকাও করে রেখেছিলেন, সেটাও আপনাকে দিয়ে দেব। দেওয়ানের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলাম। আমাকে সাজতে হবে 5 দিনকার সুলতান, তারপর আবার যেই কে সেই। অবশ্যই পারিশ্রমিকের কথাটা ভুললে চলবে না। তখনকার দিনে 10,000 টাকার ভ্যালু এখনকার চেয়ে 5 গুণ বেশি। রাজবাড়ির বিশাল ফটক দিয়ে যখন গাড়ি ঢুকছে তখন বুকের ভেতরে বেশ একটা দুরু দুরু অনুভব করছিলাম, কিন্তু সত্যি বলতে কি নার্ভাস একটুও হয়নি। গাড়িতে দেওয়ান বার তিনে আমার দিকে চেয়ে চেয়ে দেখে বললেন, আমি স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিজ্ঞাপনের উত্তরে আমরা রাজার এমন একজন জোড়া পেয়ে যাব। আমি ধরেই নিয়েছিলাম আমাদের অতিথিকে জানিয়ে দিতে হবে তিনি যেন না আসেন। এখন দেখছি সাপও মরল, লাঠিও ভাঙল না। সাহেব আসবেন বুধবার, আজ রবিবার। এই 3 দিন আমার কাজ হচ্ছে রাজার ডায়েরি পড়া আর টেবিল রেকর্ডারে রাজার কণ্ঠস্বর শোনা। গোটা 3 ইংরেজি বক্তৃতার টেপ করা আছে। দেওয়ান সেগুলো আমার জিম্মায় দিয়ে দিলেন, আর সেই সঙ্গে চামড়ায় বাঁধানো গত 10 বছরের ডায়েরি। ডায়েরিগুলো উল্টে পাল্টে দেখলুম, ইংরেজিতে লেখা এবং বেশ চোস্ত ইংরেজি। নানান খুঁটিনাটির খবর রয়েছে তাতে। রাজা কখন ঘুম থেকে ওঠেন, কী ব্যায়াম করেন, কী খেতে ভালোবাসেন, কী পড়তে ভালোবাসেন, সঙ্গীতে রাজার রুচি নেই, এ সবই ডায়েরি থেকে জানা যায়। রাজার স্ত্রী মারা যান বছর 3 আগে। তাতে তিনি সাময়িকভাবে কীরকম ভেঙে পড়েছিলেন। মৃত্যুর পর 15 দিন ডায়েরির পাতা ফাঁকা। সেসব খবর আমার খুব কাজে দিল। 3 দিনের শেষে আমি দেওয়ানকে বললাম আমি একদম তৈরি। এছাড়া আরেকটা কথা আমি 2 দিন থেকে বলবো করছিলাম, সেটা বলে দিলাম। দেওয়ানজি, ব্যবস্থা সবই ভালো, কিন্তু আমার দ্বারা ওই রাজসজ্জায় শোয়া চলবে না। অত নরম বিছানায় শোয়া আমার অভ্যেস নেই, ওতে আমার ঘুমের ব্যাঘাত হয়। তাহলে আপনি থাকতেন কোথায়? জিজ্ঞাসা করলেন দেওয়ানজি। আমি বললাম, কেন? আপনার এখানে তো অনেক ছোট ছোট প্রাসাদ রয়েছে, লালকোঠি, পিলাকোঠি, সফেদকোঠি, এর একটাতে থাকা যায় না? তা অবশ্যই যায়। একদিক থেকে লালকোঠিতে থাকার খুব সুবিধে। একটা চমৎকার শোবার ঘর আছে যেখানে মহারাজার বাপ মাঝে মাঝে থাকতেন। শত্রুঘ্ন সিংয়ের এক বাড়িতে থাকা একদম পছন্দ ছিল না। তার জন্য নানা রকম ছোট ছোট বাসস্থান বানানো হয়েছিল। বেশ তো, সে লালকোঠিতেই থাকবো। থাকবেন? কেন, অসুবিধাটা কি? একটা ব্যাপার আছে। কি ব্যাপার? বছর 50 বয়সে শত্রুঘ্ন সিংয়ের মাথা খারাপ হয়ে যায়। উনি নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেন, এবং সেটা করেন ওই লালকোঠির শোবার ঘরেই। আপনার ধারণা তার প্রেতাত্মা বাস করেন ওই ঘরে? সে তো জানি না। তার মৃত্যুর পর ও ঘরে আর কেউ থাকেনি। তাহলে ওই ঘরে আমিই থাকবো। এই অভিজ্ঞতার সুযোগ ছাড়া যায় না। আমি অনেক ভূত দেখেছি, তাই আমার ভূতের ভয় নেই। আর বিছানাটা যেন অত নরম না হয়। দেওয়ানজি রাজি হয়ে গেলেন। অবশ্যই অবাকও কম হননি। একজন বাঙালির যে এত সাহস থাকতে পারে সেটা বোধহয় উনি ভাবতে পারেননি। সেদিনই বিকেলে সাহেব এসে পড়লেন। বয়স আন্দাজ 50,
আমার চেয়েও ইঞ্চি তিনেক লম্বা। মুখের সব মাংস যেন থুতনিতে গিয়ে জমা হয়েছে। নীল চোখে সোনালি চশমা, মাথায় কাঁচা পাকা মেশানো চুল, মাঝখানে থিতি করে ব্যাক ব্রাশ করা। সাহেব আসা মাত্র অবশ্যই আমি তার সঙ্গে দেখা করিনি। দেওয়ানজি বললেন, লোকটা আগে সফেদ কোঠিতে নিজের ঘরে গিয়ে উঠুক, তারপর কিছুটা সময় দিয়ে ওকে আপনার কাছে নিয়ে আসব, নইলে প্রেস্টিজ থাকে না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সাহেব মনে হলো একটু তিরিক্ষি মেজাজের লোক। স্টেশন থেকে আসার পথে গাড়ির টায়ার পাংচার হয়, তাতে বেশ ক্ষেপে আছে। আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম, সাহেব মেজাজ দেখালো, আমি দেখাবো না। আমার সঙ্গে দেখা হতে রাগ আর রসিকতা বিলিয়ে সাহেব বললেন, Well, Maharaj, what kind of welcome is this? আজ রাস্তা আমাকে 8 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে হলো। আমি যথাসাধ্য অ্যাপ্লাইজ করলাম। বললাম যে আর কোনো গলতি হবে না, সে গ্যারান্টি দিচ্ছি। সাহেব চেয়ারে বসলেন, তার জন্য শরবত এলো, সেটা খেয়ে যেন মাথাটা ঠান্ডা হলো। আমি বললুম, তুমি এখানে কি কি করতে চাও সেটা আমাকে বলো। অবশ্যই আমার মোটামুটি জানাই আছে, আর সে অনুযায়ী ব্যবস্থাও করেছি, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সাহেব বললেন, আমার শিকারের শখ আছে, আমি বাঘ মারিতে চাই, সে ব্যবস্থা করেছ? আমি মাথা নেড়ে জানালাম, করেছি। আর আমি তোমার সংগ্রহ থেকে কিছু জিনিস কিনতে চাই। আমার সংগ্রহের জন্য, বিশেষ করে সামনের বছর আমাদের বিয়ের রজত জয়ন্তী, আমার স্ত্রীর জন্য একটা ভালো উপহার আমি নিয়ে যেতে চাই। আশা করি তেমন জিনিস তোমার সংগ্রহে আছে। ভালো জিনিসের অভাব নেই আমার 150 বছরের সংগ্রহে। দুপুরে খাবার পর সাহেবকে সংগ্রহশালায় নিয়ে যাওয়া হলো। আমিও অবশ্য প্রথম দেখলুম জিনিসগুলো, দেখে চোখ জুড়িয়ে গেল। এমন মহামূল্য জিনিস হাতছাড়া হয়ে যাবে ভাবতে আমার খারাপ লাগছিল। হরিণস্টাইন দেখলাম সমঝদার লোক, সে চটপট কেনবার মতো জিনিস আলাদা করে রাখল। সব শুদ্ধ প্রায় 10 লাখ টাকার জিনিস এভাবে বাঁচল, কিন্তু তাও তার কপাল থেকে ভ্রুকুটি যায় না। ব্যাপার কি? শেষটায় সে বলল, সবে হলো, কিন্তু ক্যাথলিনের উপযুক্ত কিছু পেলাম না এখনো। কোনো ভালো ডায়মন্ড বোন জাতীয় কিছু তোমার নাই? আমার স্ত্রীর পাথরের প্রফেশন ফ্যান্সি, একখানা ভালো পাথর যদি পেতাম তার জন্যে। আমি মাথা নেড়ে আক্ষেপ জানালাম, ভেরি সরি মিস্টার হরিণস্টাইন, পাথর থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম। দিনের বেলাটা সাহেবকে রাজার বড় গাড়ির লাগানটাতে ঘুরিয়ে শহরের নানান দৃশ্য দেখানো হলো। সন্ধ্যায় দুজনে বসে কিছুক্ষণ দাবা খেললাম। বুঝতেই পারছিলাম সাহেব তার গিন্নির জন্য রাক্ষসী উপহার পেলেন না বলে তার মনটা ভারী খারাপ হয়ে রয়েছে, এবং তাই তার চালে ভুল হচ্ছে। কিন্তু মেজাজের কথা মাথায় রেখে আমি আরও বেশি ভুল চাল দিয়ে তাকে জিততে দিলাম। রাত্রি 9টায় ষোড়শ পচার ডিনার খেয়ে কফি আর ব্র্যান্ডিতে কিছুটা সময় দিয়ে সাহেব শুতে চলে গেলেন সফেদ কুটিতে। রাজা নিজে মদ্যপান করেন না, আমিও করি না, এখানে মিলেছে ভালো। আমি শুধু কফি আর একটা ভালো হাবানা চুরুট খেয়ে উঠে পড়লাম। দেওয়ান নিজে এলেন আমাকে লালকুঠিতে পৌঁছে দিতে। আমি জিজ্ঞেস করলাম, রাজা আছেন কেমন? দেওয়ান মাথা নেড়ে আক্ষেপ সূচক শব্দ করে বললেন, সেই রকমই, ভুল বকছেন, হাসপাতালের নার্সদের খুব জ্বালাচ্ছেন, ডাক্তাররাও হিমশিম খেয়ে যাচ্ছেন। লালকুঠিতে গিয়ে দেখি এখানে খাট, বিছানা, তোষক, বালিশ
সবই অনেক ভদ্রস্থ, অর্থাৎ আমার উপযোগী। দেওয়ান যে যাবার সময় বলে গেলেন, আপনার সাহসের তুলনা নেই। এই ঘরে রাজা শত্রুঘ্ন সিং মারা যাবার পর এই প্রথম মানুষ বাস করছে। আমি বললাম, কোনো চিন্তা করবেন না, আমি সব অবস্থাতেই নিজেকে সামাল দিতে পারি। খাটের পাশে একটা ল্যাম্প রয়েছে, সেটা জ্বালিয়ে কিছুক্ষণ মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটা বই পড়ে 11:30 নাগাদ বাতি নিভিয়ে দিলাম। পশ্চিমে একটা বড় জানলা রয়েছে, সেটা দিয়ে একসঙ্গে চাঁদের আলো আর ঝিরঝিরে বাতাস আসছে। চোখে ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমটা ভাঙলো যখন, তখন চাঁদ নেমে গিয়ে ঘরের ভেতরটা আবছা আলোয় ভরে গেছে। চোখ চেয়েই বুঝলাম যে ঘরে আমি একা নই। দরজা যদিও বন্ধই আছে, তবু জানলার পাশে একজন লোক সোজা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমারই মতন লম্বা আর আমারই ধাঁচের চেহারা, কেবল গোঁপটা আমার চেয়ে একটু বেশি পুরু। চাঁদের আলোয় খুব স্পষ্ট বোঝা না গেলেও যে লোকটা গাঢ় রঙের বিলিতি পোশাক পরে রয়েছে সেটা বুঝতে পারলাম। আমি কোণেতে ভর দিয়ে একটু উঠে বসলাম। বুকের ভিতরে একটা মৃদু কাঁপুনি অনুভব করছিলাম, কিন্তু সেটাকে আমি ভয় বলতে রাজি নই। বেশ বুঝতে পারছি যে যিনি প্রবেশ করেছেন তিনি জ্যান্ত মানুষ নন, তিনি প্রেতাত্মা। এবং ইনি যে বর্তমান মহারাজার বাপ শত্রুঘ্ন সিংয়ের প্রেতাত্মা তাতেও কোনো সন্দেহ নেই। ইনি এই ঘরে নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেছিলেন। I have come to tell you something. গম্ভীর গলায় বললেন প্রেতাত্মা। বাকি কথাও ইংরেজিতে হলো, আমি সেটা বাংলায় বলছি। আমি জিজ্ঞেস করলাম, কি বলতে এসেছেন আপনি? আজ থেকে 30 বছর আগে আমি একটা মহামূল্য পাথর কিনেছিলাম ভিয়েনাতে, একটা ক্লে নামে। সেটা একটা পান্না, তার নাম ছিল ডোরিয়ান এমারাল্ড। এমন পান্না সচরাচর দেখা যায় না। সে পান্না কি হলো? আমার ছেলের আলমারির দেরাজে একটা মখমলের বাক্সতে। যদি পারো তো সেটা বিক্রি করে দাও। খরিদ্দার যখন পেয়েছো তখন এই সুযোগ হাতছাড়া করো না। কেন বলছেন এ কথা? ও পাথর শয়তান পাথর। যখন কিনি তখন এটা আমি জানতাম না। ওর প্রথম মালিক ছিল লুক্সেমবুর্গের কাউন্ট ডোরিয়ান। সে তার কেল্লার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তার দেহের একটা হাড়ও আস্ত ছিল না। তারপরে এই পান্না 19 জনের হাত ধরে 19 জনই আত্মঘাতী হয়। আমি এটা জেনেও পান্নাটা হাতছাড়া করিনি, কারণ এমন সুন্দর আশ্চর্য পাথরের সঙ্গে যে এত ট্র্যাজেডি জড়িয়ে থাকতে পারে সেটা আমি বিশ্বাস করিনি। কিন্তু আমার মৃত্যুর জন্য ওই পাথরই দায়ী। আজ যে আমার ছেলের মাথা খারাপ হয়েছে তার জন্য ওই পাথরই দায়ী। আমার হাতির এখনো কিছু হয়নি, কিন্তু ভবিষ্যতে। প্রেতাত্মা কথা থামালেন। আমি বললুম, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার দৃঢ় বিশ্বাস আমি ওই পান্নাকে বিদায় করতে পারব। তবে আমি আসি। চাঁদের আলোয় প্রেতাত্মা ক্রমে অদৃশ্য হয়ে গেল। আমি বাকি রাত আর ঘুমোতে পারলাম না। পরদিন সকালে দেওয়ানকে বললাম রাত্রের ঘটনা। দেওয়ান তো শুনে বললেন, কিন্তু আমি এমন পাথরের কথা জানি না। আমি বললাম, যাই হোক, আলমারির দেরাজটা একবার খুলে দেখতে হয়। আলমারির দেরাজ খুলে লাল মখমলের বাক্সে পান্নাটা পেতে কোনোই অসুবিধা হলো না। পাথর দেখে আমার চক্ষু স্থির। এমন পান্না আমি জীবনে দেখিনি। এবার সাহেবকে ডেকে বললাম, সাহেব, তুমি পাথর চাইছিলে?
একটা আশ্চর্য পাথর আমার ব্যক্তিগত সংগ্রহে আছে বটে, কিন্তু সেটা আমার বাবার কেনা, তাই হাতছাড়া করতে দ্বিধা হচ্ছিল। পরে ভেবে দেখলাম তুমি সম্মানিত অতিথি এবং দূর থেকে এসেছো, তোমাকে বিমুখ করার কোনো মানে হয় না। দেখো তো এই পান্নাটা তোমার পছন্দ হয় কি না। পান্না দেখে সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল। দুবার অস্ফুট স্বরে বললেন, Wow, it's a beauty. It's a beauty. পান্না সাহেবের হাতে চলে গেল, আর আমাদের হাতে এলো একটা চেক। আশ্চর্য এই যে বিকেলে হাসপাতাল থেকে খবর এলো যে রাজা অনেকটা সুস্থ বোধ করছেন। সাহেবের তরফ থেকে শিকার তেমন জমল না, কারণ জঙ্গল হাঁকোয়াদের কেনেস্তারা পেটানো ছোটেই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সাহেবের হাতির কাছে এসে পড়া সত্ত্বেও সাহেবের নিশানা অব্যর্থ হলো না। শেষটায় আমার গুলিতেই বাঘ মরল। পরের দিন সাহেব দিল্লি চলে গেলেন। দুদিন পরে কাগজে দেখলাম দিল্লির এয়ারপোর্ট থেকে একটি প্যান আমেরিকান বিমান টেক অফ করার প্রায় সঙ্গে সঙ্গে তার ইঞ্জিনে একটা শকুন ঢুকে পড়ে। প্লেন বিকল হয়ে গোঁত খেয়ে মাটিতে পড়ে। যদিও কেউ মারা যায়নি, যাত্রীদের মধ্যে জনা 25-কে নার্ভাস শকের জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তাদের মধ্যে ছিলেন মার্কিন ধনকুবের অস্কার এম হোর্নস্টাইন। দাদু দিদাদের আসরে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা মহারাজা তারিণী খুড়ো। অভিনয়ে তারিণী খুড়ো তিমির বরণ দাস, দেওয়ান রুদ্রেন্দ্র ব্যানার্জি, ন্যাপলা সুধাকৃষ্ণ মিদ্যা, সূত্রধর সুতপা রায়চৌধুরী, সাউন্ড এফেক্টস, ভিডিও এডিটিং এবং অস্কার হর্নস্টাইন ও প্রেতাত্মার ভূমিকায় অনুপম দাস বর্মন। আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সব নোটিফিকেশন পেয়ে যাবেন। শুনতে থাকুন দাদু দিদাদের আসর।